15টি। এই 15টির মধ্যে সব থেকে বেশি অবদান রাখছে সেবা খাত। কিন্তু সেবা খাত সব থেকে বেশি অবদান রাখলেও কর্মসংস্থান কিন্তু সেবা খাতে সৃষ্টি হয় না। কর্মসংস্থান কিন্তু একটা আলাদা জিনিস, যেখানে আছে বেশি মানুষ আসলে কাজ কাম করতে পারে, চাকরি বাকরি করতে পারে, সেটা হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থান কিন্তু সেবা খাতে হয় না। অবদান রাখে সেবা খাত, বাট কর্মসংস্থান হয় কৃষি খাতে। বাংলাদেশের এখনো পর্যন্ত 80% মানুষ কৃষির উপর নির্ভরশীল এবং কৃষি কাজ করে বা কৃষি কাজের সাথে সম্পৃক্ত মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি। তাই কৃষি খাতে সব থেকে বেশি কর্মসংস্থানের সৃষ্টি হয়। শিল্প কারখানাতেও হয়ে পারে না এইভাবে, নির্মাণেও হয় নাই। ওকে, এরপরে চলে যাই 41 নম্বর প্রশ্নে, বৃহত্তম মহাদেশ কোনটি? তো আমরা জানি যে মহাদেশ আছে 7টি। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, উত্তর দক্ষিণ আমেরিকা, আর আছে অস্ট্রেলিয়া মহাদেশ, অ্যান্টার্কটিকা মহাদেশ আছে। সো এই সব মিলায়ে মানে 7টি মহাদেশ আছে। এই মহাদেশগুলোর মধ্যে সব থেকে বড় মহাদেশ বলা হয় এশিয়াকে। একটা কথা বলা হয়, পৃথিবীর অর্ধেক হচ্ছে এশিয়া, বাকি অর্ধেক হচ্ছে বাকি যে মহাদেশগুলো আছে সেইগুলা নিয়ে। তো পৃথিবীর সব থেকে বড় মহাদেশ হচ্ছে এশিয়া। দ্বিতীয় যদি কেউ বলে তাহলে দিয়ে দিবেন আফ্রিকা। দ্বিতীয় হবে হচ্ছে আফ্রিকা, আর প্রথম হচ্ছে এশিয়া। সুন্দর করে মনে রাখতে হবে, প্রথম এশিয়া, দ্বিতীয় হচ্ছে আফ্রিকা। ওকে, সো 42 নম্বর প্রশ্নে চলে যায় আমাদের, যেহেতু এটা হয়ে গেছে 42-এ চলে যায়। বধ্যভূমি কিসের প্রতীক? বধ্যভূমি হচ্ছে বাংলাদেশে এমন একটা জায়গা যেখানে আসলে মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষদেরকে নিয়ে বা মুক্তিযোদ্ধা বলেন বা যেভাবে বলেন বিভিন্ন মানুষদেরকে নিয়ে যে ওইখানে গণহত্যা চালানো হতো। সেই ভূমিটাকে বলা হচ্ছে বধ্যভূমি। যেখানে আছে বদ্ধ, বদ্ধ মানে কি যে চারিদিক থেকে বার্ডেন করে দেওয়া, ওইখানে গুলি করে সবাইকে মেরে ফেলতেছে, সেটা হচ্ছে বধ্যভূমি। তো বধ্যভূমি কি ভালো কাজের? এটা অবশ্যই তো ভালো কাজের না। গণহত্যার, গণবিপ্লবের, ধ্বংসযজ্ঞের, গণনির্যাতনের, এটা হবে হচ্ছে গণহত্যার, কারণ একসাথে অনেককে মেরে ফেলা হয়। এই জন্য এটাকে বলা হয় গণহত্যার প্রতীক। বধ্যভূমি হচ্ছে গণহত্যার প্রতীক। বাংলাদেশের সব থেকে বড় বধ্যভূমি অবস্থিত খুলনার চুকনাগড়ে। বধ্যভূমি কোথায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড়? সবচেয়ে বড় হচ্ছে, বড়টা হচ্ছে চুকনাগড়, চুকনগর, খুলনা। খুলনা এইখানে আছে বাংলাদেশের সব থেকে বড় বধ্যভূমিটা অবস্থিত। তাহলে বধ্যভূমি গণহত্যার নিদর্শন। এরপরে চলে যায় 43 নম্বরে, সবকটা জানালা খুলে দাও না গানটির মূল শিল্পী কে? সবকটা জানালা খুলে দাও না গানটির মূল শিল্পী যদি বলতে হয়, এটা লিখছে বা গীতিকার যদি বলি চাষী নজরুল ইসলাম। চাষী নজরুল ইসলাম, চাষী নজরুল ইসলাম ইনি হচ্ছে লিখছে। আর গানটা কিন্তু খুবই ফেমাস এবং খুবই জনপ্রিয়, যারা গান শুনে তারা জানে। এই গানটা সুরকার, সুরকার বা শিল্পী বলা হয় সাবিনা ইয়াসমিনকে, যে গানটা গাইছে শিল্পী সাবিনা ইয়াসমিন। এখনো পর্যন্ত যদি কেউ নেটে সার্চ দিয়ে দেখে, যে দেখি ভাই দেখি, প্রথমে সাবিনা ইয়াসমিনের ছবিটা আসবে। তাহলে সবকটা জানালা খুলে দাও না গানটির যে সুরকার বা মূল শিল্পী হচ্ছে সাবিনা ইয়াসমিন। সুন্দর করে মনে রাখতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবস বা স্বাস্থ্য দিবস কবে? বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7 এপ্রিল। 7 এপ্রিলকে বলা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস। সুন্দর করে মনে রাখতে হবে। দিবস থেকে প্রশ্ন আসে, যেহেতু আমরা নার্সিং পরীক্ষা দিব হেলথ সেক্টরে, সো আমাদের এটা মনে রাখতে হবে। আর 12 মে হচ্ছে বিশ্ব নার্স দিবস দিবস। আর 8 মে এটাকে বলা হয় বিশ্ব মিডওয়াইফ দিবস। সুন্দর করে মনে রাখতে হবে, মিডওয়াইফ দিবস। এই তিনটা ইনফরমেশন খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ হচ্ছে আমরা যেহেতু নার্সিং পরীক্ষা দিব, মিডওয়াইফারি পরীক্ষা দিব, সো আমাদের তো এখান থেকে দিবে। আমাদের নিজেদের তা আগে দিবে নাকি বাইরের গুলো আগে দিবে? যেহেতু আমরা নিজেদের মানুষটাই, নিজেদের তা আগে পড়তে হবে। ওকে, এরপর চলে যায় 45 নম্বর প্রশ্নে, কুমিল্লার ময়নামতিতে কোন প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া যায়? কুমিল্লার ময়নামতি হচ্ছে বৌদ্ধ ধর্মের নিদর্শন পাওয়া গেছে। সো ওইখানে মূলত হচ্ছে ময়নামতি যে বিহার, বিহার হচ্ছে কি, এই বিহার বলতে কি বোঝায়? ময়নামতি, কুমিল্লার ময়নামতি, এখানে কি আছে? বিহার আছে। এখানে কি আছে? একটা বিহার আছে যেখানে আসে বৌদ্ধরা উপাসনা করতো। সোমপুর বিহার নওগাঁতে, সেখানেও একটা কি বিহার। তো এটা কি তাইলে এটা কিসের নিদর্শন বহন করে? বৌদ্ধ বিহারের, যেখানে বৌদ্ধরা তাদের ধর্মকর্ম পালন করে। আমাদের যেমন মুসলমানদের আছে মসজিদ, হিন্দুদের আছে মন্দির, তারপরে আছে খ্রিস্টানদের আছে গির্জা, ঠিক একইভাবে বৌদ্ধদের আছে কি বিহার। তাহলে বৌদ্ধদের বিহারের নিদর্শন, তারা আছে সভ্যতার নিদর্শন প্রদর্শন করে। এরপর চলে যায়, এরপর আছে যে শিক্ষা মানুষের কেমন অধিকার? তো মানুষের কিছু অধিকার থাকে,
একটা হচ্ছে তার জন্ম হওয়ার কারণে তাকে একটা অধিকার দেওয়া হয়, একটা হচ্ছে তার রাজনৈতিক অধিকার থাকে, একটা হচ্ছে সমাজ তাকে দিবে, আর একটা হচ্ছে অর্থ তাকে দিবে। তো সব অধিকারের মধ্যে শিক্ষা, তো শিক্ষা আমাদের কিন্তু সংবিধানে বলা আছে যে খাদ্যবস্ত্র, শিক্ষা, বাসস্থান, কর্মসংস্থান এগুলো সব কি ফান্ডামেন্টাল, বা আমি জন্ম নেওয়ার কারণে বাংলাদেশ সরকার আমাকে দিতে বাধ্য, কারণ আমি বাংলাদেশের হচ্ছে কি একজন নাগরিক। সো এই কারণে শিক্ষা হবে কি বাংলাদেশের মানুষের জন্মগত অধিকার, অর্থাৎ সে জন্ম নেওয়ার কারণে এই অধিকারটা সে লাভ করবে। তাহলে শিক্ষা হচ্ছে আমাদের জন্মগত অধিকার। আয়তন ও লোক সংখ্যায় কোনটি পৃথিবীর ক্ষুদ্রতম দেশ? পরের প্রশ্নটা হচ্ছে আয়তন এবং লোক সংখ্যায় কোনটি পৃথিবীর ক্ষুদ্রতম দেশ? পৃথিবীর ক্ষুদ্রতম দেশ আয়তনের দিক থেকে, এবং যদি বলা হয় যে সেই সঙ্গে সঙ্গে কেউ যদি বলে যে জনসংখ্যা, দুইটা দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকান সিটিটা হচ্ছে ইতালি শহরের মাঝখানে, ইতালির যে আছে দেশ তার মাঝখানে অবস্থিত, যার কারণে ইতালিকে বলা হয় ছিদ্রায়িত দেশ। ছিদ্রায়িত দেশ, ছিদ্রায়িত দেশ পৃথিবীতে আরো একটা আছে, এটা আপনাদের বলতে হবে, আপনারা বলবেন, যদিও মনে মনে বলে ফেলেন সবাই। ছিদ্রায়িত দেশের পাশাপাশি আরেকটা দেশ আছে, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এই দেশটাও কিন্তু একটা ছিদ্রায়িত দেশ, কারণ এই দেশের মাঝখানে এরকম সুন্দর একটা দেশ রয়েছে ভাই, মাঝখানে আবার দুইটা ছোট ছোট এরকম দেশ ঢুকে গেছে, এই কারণে এদেরকে বলা হয় ছিদ্রায়িত দেশ। যাক, ভ্যাটিকান সিটি সম্পর্কে একটু বলি। ভ্যাটিকান সিটিকে কিন্তু বলা হয় হোলি প্যালেস, হোলি প্যালেস, অর্থাৎ এখানে হচ্ছে বলা হয় পবিত্র ভূমি, প্যালেস বা পবিত্র জায়গা, ঠিক আছে। ফিলিস্তিন যেমন হচ্ছে হোলি হোলি প্যালেস বলা হয়, পবিত্র ভূমি বলা হয়, কারণ এখানে খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টানদের যে গুরুরা আছে, সেই গুরুরা সাধারণত ওইখানে থাকে। ক্যাথলিক খ্রিস্টান যে সংগঠন বা ক্যাথলিক খ্রিস্টানের মধ্যে যে হেড, ধর্মযাজকদের মধ্যে যে হেড, সে আসছে ভ্যাটিকান সিটিতে থাকে। তাই এটা সঠিক উত্তর আসবে কোনটা? খ, ভ্যাটিকান সিটি, মনে রাখতে হবে। এরপর 3 নম্বরে চলে যায়। 69 গণঅভ্যুত্থানে কোন চেতনা কাজ করেছে? লাহোর প্রস্তাবের, 21-এর, স্বাধীনতার, স্বৈরাচার বিরোধী। তো 1969 সালে অ্যাকচুয়ালি কোনো মানে যে প্রস্তাব বা আছে বাংলাদেশের স্বাধীনতা, এইসব নিয়ে আসলে তৎকালীন সময়ে আমরা কেউই আসলে চিন্তা করে নাই, বা ওই সময় যারা ছিল তারা কিন্তু আসলে এগুলা নিয়ে চিন্তা করে নাই। আর 21টা 1952 সালের কথা, আর 69টা আমরা জানি 1969 সালে। দুইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে ভাই 17 বছর। 17 বছর কোনো চেতনা এত দীর্ঘস্থায়ী থাকে না। তো 69-এর গণ অভ্যুত্থানে কোন চেতনা কাজ করেছে? সেটা হবে স্বৈরাচার বিরোধী। আইয়ুব খানের যে শাসন ছিল সেটা ছিল অনেকটা স্বৈরাচার, অনেকটা কি সম্পূর্ণই ছিল স্বৈরাচার। এই স্বৈরাচার থাকার কারণে জনগণ আসলে সেটা আর কি ভালোভাবে অ্যাকসেপ্ট করে নাই। আর জনগণ যখন অ্যাকসেপ্ট করে নাই, তখন জনগণ কি প্রতিহত করার চেষ্টা করছে, যে জনগণ বলছে না 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 আমরা মানি না মানি না। তো এটা ছিল স্বৈরাচার বিরোধী। তাই 69-এর গণ অভ্যুত্থান কোন চেতনা কাজ করেছে? স্বৈরাচার বিরোধী। খুব সুন্দর করে মনে রাখতে হবে। এরপরে প্রশ্নে চলে যায়। এককভাবে আমাদের মোট জাতীয় উৎপাদনে সর্বাধিক অবদান কোনটির? মানে একক একটা খাত হিসেবে আমাদের জাতীয় উৎপাদনে বা জিডিপিতে আমাদের সবথেকে বেশি অবদান রাখে কোনটি? মৎস্যের, মাছের, কৃষির, চামড়া শিল্পের, পোশাক শিল্পের। এই যে এতগুলো অপশনের মধ্যে বাংলাদেশে সব থেকে বেশি আছে রপ্তানি করে কি? রপ্তানি করে আছে পোশাক। বাংলাদেশ সব থেকে বেশি রপ্তানি করে কি? পোশাক। বাংলাদেশের সব থেকে বেশি আয়ও করে কিন্তু পোশাক থেকে। বাংলাদেশে একটা হিউজ পরিমাণে রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা আসে পোশাক শিল্প থেকে, আর হিউজ পরিমাণে লোকও কিন্তু কাজ করে পোশাক শিল্পে। তাই সঠিক উত্তরটা তো অবশ্যই পোশাক শিল্প। তাই ঘ নাম্বারটা হবে হচ্ছে সঠিক উত্তর। ওকে, সো 5 নম্বর প্রশ্নে চলে যায়। বাংলাদেশের জাতীয় প্রতীকের নিচের কোনগুলা পাওয়া যায়? ধান, পাট, শাপলা, ধান, নদী শাপলা, কাঁঠাল পাট, ধান, পাখি পাট, ধান। তো আমরা একটু বলে রাখি, একটা আমাদের যে জাতীয় প্রতীক আছে, প্রতীকে কিছু জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে শাপলা পাবেন, আপনি শাপলা পাবেন সুন্দর করে। শাপলার সঙ্গে পাবেন আছে দুই পাশে ধান পাবেন, ধানের দুইটা শীষ বা পাতা। তার উপরে পাবেন কিছু স্টার পাবেন, পাট পাতা পাবেন, পাট, এবং সেই সঙ্গে সঙ্গে পাবেন কিছু আছে তারকা। এই হচ্ছে আমাদের জাতীয় প্রতীক। এই জাতীয় প্রতীকের ডিজাইনার কে? ডিজাইনার হচ্ছে কামরুল হাসান, মনে রাখতে হবে। জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছে কামরুল হাসান, পটুয়া কামরুল হাসান হচ্ছে জাতীয় প্রতীকের ডিজাইনার। আর তাহলে কি কি পাওয়া যায়? শাপলা, ধান, পাট, তারকা। ধান, পাট আর শাপলা, এই তিনটা তাহলে সঠিক উত্তর, যেহেতু সঠিক। কারণ নদী এটা নাই, পাখি নাই, এখানে আছে কাঁঠাল, সেটাও নাই। তাহলে সঠিক উত্তর আসবে কোনটা? ক নাম্বার, ধান, পাট এবং শাপলা।
সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? অলরেডি আমরা এটা বলে ফেলছি, সো আমরা আবার একটু বলে রাখি যে সাগরকন্যা বলা হয় তাহলে কাকে? পটুয়াখালীকে। সুন্দর করে মনে রাখতে হবে। সো পরের প্রশ্নে চলে যায়, দেখি পরের প্রশ্নে কি ওয়েট করতেছে। দেশের প্রথম মেট্রো রেলের উদ্বোধন করা হয় কবে? কবে আমাদের মেট্রো রেলের উদ্বোধন করা হয়েছে? 25শে ডিসেম্বর 2022, 28শে ডিসেম্বর 2022, বা 21 জানুয়ারি 2023, 30 জানুয়ারি 2023। সঠিক উত্তর আসবে 28 ডিসেম্বর 2022 তারিখে সর্বপ্রথম মেট্রো রেলের উদ্বোধন করা হয়েছিল। এটা সুন্দর করে মনে রাখতে হবে। ওকে, সো পরের প্রশ্নে যাই। বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? বাংলাদেশে একটাই জলবিদ্যুৎ কেন্দ্র আছে, পাকিস্তান আমলে সৃষ্টি হয়েছিল, এবং এই জলবিদ্যুৎ কেন্দ্রটা অবস্থিত হচ্ছে কাপ্তাইতে। কাপ্তাইতে, খুব সুন্দর করে মনে রাখতে হবে। বাংলাদেশে একটাই জলবিদ্যুৎ কেন্দ্র ছিল, সেটা হচ্ছে কাপ্তাইতে অবস্থিত। বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাইতে অবস্থিত। এটা হচ্ছে কর্ণফুলী নদীর তীরে বাঁধ দিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটা তৈরি করা হয়েছিল। সো এখান থেকে বাংলাদেশের যে নবায়নযোগ্য শক্তি তার একটা গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে এই জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা হচ্ছে কাপ্তাইতে অবস্থিত। বর্তমান দেশে তামাক চাষ নিরুৎসাহিত করা হচ্ছে কেন? তামাক চাষ তো আসলে ভালো জিনিস না। তামাক বেশি চাষ করা হয় কোথায়? দিনাজপুর, রংপুর ওই অঞ্চলে। সো দিনাজপুর, রংপুর ওই অঞ্চলে তামাক চাষ করা হয়, এবং তামাক আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ইনফ্যাক্ট এমন ধরা হয়ে থাকে প্রতি 20 সেকেন্ডে নাকি একজন করে যারা আছে যে সিগারেট বা ধূমপান করে, প্রতি সেকেন্ডে নাকি 6 জন করে এমন মানুষ মারা যায়। প্রতি সেকেন্ডে, 20 সেকেন্ড না, প্রতি সেকেন্ডে। তো এখান থেকে অপশন কি কি আছে? তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তামাকের ব্যবসা লাভজনক নাই, এটা একেবারে সঠিক না। তামাকের ব্যবসা খুবই লাভজনক। বিদেশে তামাকের চাহিদা কমে গেছে, বিদেশেও কমে নাই, প্রচুর পরিমাণে চলতেছে। তামাক চাই ব্যয়বহুল, এটাও কিন্তু না। কেন? কেন ক্ষতিকর? কারণ হচ্ছে কি, তামাক আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই জন্য সরকার বলতেছে তামাক চাষ করা যাবে না, বা তামাক চাষে সরকার আছে নিরুৎসাহিত করতেছে। তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপর প্রশ্নে যাই, শেখ রাসেল দিবস কবে? তো শেখ রাসেল দিবস এটা খুব রিসেন্টলি ঘোষণা করা হয়েছে। শেখ রাসেলের যে জন্ম তারিখ আছে 18 অক্টোবর, এটাকে সরকার শেখ রাসেল দিবস হিসেবে ঘোষণা করেছে। তাই সঠিক উত্তরটা আসবে 18 অক্টোবর। 18 অক্টোবর হচ্ছে শেখ রাসেল দিবস। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হামিদ সেনানিবাস কোথায় অবস্থিত? আব্দুল হামিদ, আমরা জানি যে তিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন, এবং আব্দুল হামিদ সেনানিবাস, তার মানে এটাও রিসেন্টের ঘটনা থেকে আসা রিসেন্ট প্রশ্ন। এগুলা রিসেন্ট প্রশ্ন সাধারণত খুব কম দেয়, তো এটা যেহেতু খুব ওই সময় মানে যখন প্রশ্নটা হয়েছে তখন আসলে এটা খুব রিসেন্ট ঘটনা ছিল। তো বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হামিদ সেনানিবাস এটা অবস্থিত। আব্দুল হামিদের বাসা হচ্ছে কিশোরগঞ্জে। তো দেখি কিশোরগঞ্জ কে আছে এখানে? কিশোরগঞ্জ আছে, তাহলে সঠিক উত্তরটা আসবে হচ্ছে কিশোরগঞ্জে। আব্দুল হামিদ যে সেনানিবাসটা আছে এটা কিশোরগঞ্জে অবস্থিত। এরপর আছে, রাষ্ট্রীয় প্রশাসনের সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থাকে কি বলে? অর্থাৎ আমাদের যে সরকার ব্যবস্থা প্রচলন করা হয় বা সরকার চলতেছে, এখানে একটা আছে যে এমপি মন্ত্রীদের শাসন, আর একটা হচ্ছে যে আমাদের আসলে কি, আমাদের যদি দেখা হয় আমরা কোন এক জায়গায় গেলে চাইলেই সবকিছু করতে পারি না। আমাদের কাছে তো আছে সচিব, তারপরে ইউনো টিওনো এই জাতীয় মানুষের কাছে। তো এটাকে বলা হয়েছে আমলাতন্ত্র। এই যে সচিব টচিব যারা আছে এদেরকে কি বলা হয়? আমলা বলা হয়। তো রাষ্ট্রীয় যখন আছে শাসন প্রচলনের ক্ষেত্রে কর্মচারীদের, সরকারি কর্মচারী অর্থাৎ আমলা, সরকারি কর্মচারী দ্যাটস মিন্স কি আমলাদের যখন আছে হস্তক্ষেপ থাকে তখন সেটাকে বলা হয় আমলাতন্ত্র, অর্থাৎ আমলাদের বাণী প্রচারিত হচ্ছে, এটা কি হবে? আমলাতন্ত্র। ওকে, পরের প্রশ্নে চলে যাই। বাংলাদেশের স্থায়ী উপগোষ্ঠী নয় কোনটি? বাংলাদেশে কিন্তু 50টার মতো উপগোষ্ঠী আছে। 46টাও বলে কেউ কেউ, 45টাও বলে কেউ কেউ, 48ও বলে কেউ কেউ, বাট অ্যাকচুয়ালি আমরা 50 ধরে নিই। তো বাংলাদেশে অনেকগুলা পাওয়া যায়, মণিপুরি আছে, সাঁওতাল আছে, গারো পাওয়া যায়। গারো এগুলো সব আমাদের এখানকার, এবং এগুলাকে সাধারণত আদিবাসী বললে খুব মাইন্ড করবে, কারণ এদেরকে আছে উপজাতি বললে খুব খুশি হবে। উপজাতি বা আদিবাসী বললে খুব খুশি হয়। উপজাতি বললে খুশি হয় না, আদিবাসী বললে খুশি হয়, কারণ তাদের আদিবাসটা আছে এই দেশে, এজন্য তারা আদিবাসী বললে খুশি হয়। ওকে, সো রোহিঙ্গা, আমরা জানি রোহিঙ্গা কোথা থেকে আসছে? মায়ানমার থেকে আমাদের দেশে আসছে। তো এরা তো আসলে আমাদের দেশের প্রকৃত জনগণ না, তাই সঠিক উত্তরটা আসবে কোনটা? তাহলে ঘ, স্থায়ী জনগোষ্ঠী নয় কোনটি? রোহিঙ্গা। এরপর 14, গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের সঙ্গীত, লোকসঙ্গীত? কি কি আছে একটু দেখি। রংপুর, সিলেট, পার্বত্য চট্টগ্রাম, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এই অঞ্চলের সঙ্গীতে হচ্ছে গম্ভীরা। তাই গম্ভীরা হচ্ছে বাংলাদেশের কি হবে? রাজশাহী অঞ্চলের একটা সঙ্গীত। এরপর যাই দেখি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কত ভাগ মহিলা শিক্ষক নিয়োগের বিধি রয়েছে? আমাদের নার্সিং এ যেমন আছে মেয়েদেরকে নিতে হবে 90% বলা হয়েছে মেয়ে লাগবে,
ঠিক একইভাবে আমাদের যে প্রাইমারি স্কুল আছে সেখানে কিন্তু সরকার মেয়েদের অগ্রাধিকার দিছে, কারণ প্রাইমারি স্কুলে একটা বাচ্চা যাবে, সে বাচ্চাকে মায়ের মমতা দিয়ে পড়াবে কে? একজন মহিলা। মহিলা মানে মেয়েরা পারবে, সেই মেয়েদের জন্য এই জন্য একটু অগ্রাধিকার বা কোটা দিয়ে দিছে। সেটা কত? 60%। অর্থাৎ ওইখানে যদি 10 জনকে নেয় তার মধ্যে আগে আছে 6 জন যাবে হচ্ছে মেয়ে, তারপর যদি থাকে তাহলে 4 জন আছে ছেলে। এটা হচ্ছে কনফার্ম করছে আর কি। ওকে, সো এরপরে চলে যাই 15 পরে আমাদের 16 নম্বর প্রশ্নতে চাই, স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে অবস্থিত? তো লিবার্টি এটা হচ্ছে পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর অত্যন্ত নিদর্শনপূর্ণ একটা ভাস্কর্য, এবং এটা গিফট করছিল হচ্ছে ফ্রান্স আমেরিকাকে। ফ্রান্স আমেরিকাকে গিফট করছিল, যেহেতু এটা নিউ ইয়র্কে অবস্থিত, সো এটা হচ্ছে ফ্রান্স আমেরিকাকে গিফট করছিল যখন হচ্ছে আমেরিকা ইংল্যান্ডের থেকে স্বাধীনতা লাভ করে, তখন ফ্রান্স এটা আমেরিকাকে গিফট করছিল। ওকে, তারপর 17 নম্বর প্রশ্নে যাই, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? নাটোর, রংপুর, সিলেট, বরিশাল। বাংলাদেশের সব থেকে বেশি বৃষ্টিপাত হয় সিলেটে। সিলেটের শ্রীমঙ্গল ওইসব অঞ্চলের দিকে প্রচুর বৃষ্টিপাত হয়, তাই বাংলাদেশের সব থেকে বেশি বৃষ্টিপাত হবে কোথায়? সিলেটে। এরপর চলে যায় আর হচ্ছে সব থেকে কম হয়ে থাকে সাধারণত নাটোরের লালখান লাল, ওইখানে আছে সব থেকে কম হয়ে থাকে নাটোর। অর্থাৎ কি আমাদের দেখা যায় যে যেখানে আছে শীত, তো উত্তরবঙ্গের কিন্তু কিছু ডিমেরিট পয়েন্ট আছে, মানে ডিমেরিট বিষয় আছে উত্তরবঙ্গের। একদিকে ওইখানে শীত বেশি, যেটা কম হইলে ভালো হতো, বৃষ্টি কম, যেটা বেশি হইলে ভালো হতো, গরমও কিন্তু বেশি। সব মিলে ওদের কিন্তু 3টা ডিমেরিট জায়গা আছে। একটা শীত বেশি, যেটা কম হইলে ভালো হয়, বৃষ্টি কম, যেটা বেশি হইলে ভালো হয়, আর আছে গরম বেশি, যেটা কম হইলে ভালো হয়। তো 3টা জায়গায় ওরা অনেক বেশি পিছায় আছে। ওকে, সো পরে দেখি 18 নম্বর, বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ যদি বলি বা স্থান যদি বলি, সেটা হবে সেরা দ্বীপ। এটা সেন্ট মার্টিন, যে প্রবাল দ্বীপ, বাংলাদেশের যে প্রবাল দ্বীপ আছে সেন্ট মার্টিন, এটারও দক্ষিণে অবস্থিত, এটারও দক্ষিণে অবস্থিত। এবং এটা সেন্ট মার্টিনের সাথে অনেকটা আছে, সেন্ট মার্টিন এরকম আছে, এর সাথে জাস্ট আছে এরকম একটু সীমানা দিয়ে এখানে এইভাবে অবস্থিত, খুবই সহজ, অল্প একটু অবস্থিত। এই রাস্তাটা যখন আছে জোয়ার হয়, জোয়ার হইলে তখন ডুবে যায়, আর যখন ভাটি থাকে তখন আমরা পায়ে হেঁটে এখানে যাইতে পারি। তবে এখানে কেউ থাকে না, সেরা দ্বীপে কেউ থাকে না। তো বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানটা কি হবে? সেরা দ্বীপ, যেটা অবস্থিত হচ্ছে টেকনাফ এবং চট্টগ্রাম। টেকনাফ আছে উপজেলা, ইউনিয়ন যদি বলি সেন্ট মার্টিন, উপজেলা যদি বলি টেকনাফ, আর জেলা যদি বলি কক্সবাজার। ওকে, পরের প্রশ্নে চলে যায়, দেখি কি আছে আমাদের জন্য। আন্তর্জাতিক নার্স দিবস কবে? একটু আগে বলছিলাম আন্তর্জাতিক নার্স দিবস হচ্ছে 12 মে। সুন্দর করে মনে রাখতে হবে, 12 মে হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। 1972 সালে কার উদ্যোগে বিদ্রোহী কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে এনে নাগরিকত্ব জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়? 4 জন আছে এখানে, তাজউদ্দিন আহমেদ, এইচ.এম. কামারুজ্জামান, সৈয়দ নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো স্বাধীন বাংলাদেশে আমরা জানি যে আমাদের যে বিদ্রোহী কবি তার নাম কি? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে ভারত থেকে সপরিবারে মানে পরিবার সহ আমাদের দেশে আনছিলেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই সঠিক উত্তর আসবে হচ্ছে ঘ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 21, জাতীয় সংসদের স্থপতি কে? আমাদের জাতীয় সংসদ ভবন আছে, এই সংসদ ভবনের স্থপতি কে? 9 তলা বিশিষ্ট যে সংসদ ভবন, যেখানে আসলে আমাদের সংসদ সদস্যরা বসে, আইন পাস হয়, এটার স্থপতি হচ্ছে লুই আই কান। সুন্দর করে মনে রাখতে হবে, লুই আই কান, ইনি হচ্ছেন জাতীয় সংসদের স্থপতি। ওকে, সো পরে চলে যায় 22 নম্বর প্রশ্নে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করেন? চিফ হুইপ, জাতীয় সংসদের স্পিকার, প্রধানমন্ত্রী, সংসদ নেতা। তো রাষ্ট্রপতি আর হচ্ছে স্পিকার, এই 2জন ব্যক্তি আছে একে অপরের সাথে অনেকটা আঙ্গাঙ্গিভাবে যুক্ত, এবং এদেরকে সবসময় নিরপেক্ষ থাকতে হয়। মানে এরা কোনো দলের সাপোর্টার হতে পারবে না, এমন একটা বিষয়। যদিও এরা দলীয় ভাবেই আসে, বাট অ্যাকচুয়ালি আসলে হতে পারবে না, মানে এমন একটা থাকার কথা। রাষ্ট্রপতি, তাকে সকল কিছু সকলের উস্তাদ মনে হয় বা সকলের মাথা বলা হয়। আর সংসদে যে সংসদ সদস্যরা থাকে, সেটা যে দলেরই থাকুক না কেন, তাদের অভিভাবক বলা হয় কাকে? স্পিকার। অভিভাবক বলা হয় স্পিকারকে, যদিও তারা সবাই আছে দলীয় ভাবেই আসে। তো রাষ্ট্রপতি যদি তার পদ শূন্য হয়ে যায়, বা রাষ্ট্রপতি কোন এক কারণে দায়িত্ব ছেড়ে দিল বা মারা গেল, বিভিন্ন কারণে তো মারা যায়, জিল্লুর রহমান মারা গেছিল, মারা যাওয়ার পরে কিছুদিনের মধ্যে আরেকজন রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রসেস, এই নির্বাচনের প্রসেস হওয়ার জন্য বেশ কিছুটা সময় লাগে। এই সময় পর্যন্ত ওই চেয়ারে অলংকৃত করেন হচ্ছে স্পিকার। কে করে থাকেন? স্পিকার। তাই সঠিক উত্তরটা আসবে হচ্ছে রাষ্ট্রপতির পদ শূন্য হলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন স্পিকার।
স্পিকার, জাতীয় সংসদের স্পিকার। খ নাম্বারটা হবে সঠিক উত্তর। ওকে, সো পরের প্রশ্নে চলে যাই, আমরা দেখি কি আছে। এবার প্রশ্নটা আমরা যেটা সলভ করবো সেটা হচ্ছে 2021 এবং 22 এই শিক্ষাবর্ষের প্রশ্নটা আমরা এখন একটু দেখবো। ডাব্লিউ এর পূর্ণরূপ কি? তো এখানে আমাদের অ্যাব্রিভিয়েশন পড়তে হবে। তো আপনারা একেবারে যখন ওয়েব বারে সার্চ দিতে যাবেন বা কোনো একটা ওয়েবসাইটে ঢুকতে যাবেন, তো দেখবেন যে www SEEBD 3D ইত্যাদি অনেক কিছু দেখবেন, ঠিকানা দেখবেন। তো www এর অর্থ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এখানে কি আছে? রিটেন ওয়ার্ল্ড ওয়েব, এটা হবে না। ওয়ার্ল্ড ওয়েব ওইটা হবে না। রাইট ওয়ার্ল্ড ওয়েব, এটাও হবে না। হবে কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে সারা পৃথিবী আমার হাতের মুঠোয়, বিষয়টা হচ্ছে এমন। সো তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। 2 নম্বর প্রশ্নে যাই। কোন জেলার মধ্যে সুন্দরবন নাই? সুন্দরবন আছে 5টা জেলায়। 5টা জেলাতে আছে সুন্দরবন অবস্থিত। এখন কোন কোন জেলা? জেলাগুলো হচ্ছে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা এবং পটুয়াখালী। এই কয়েকটা জেলা, এই 5টা জেলা, এই 5টা জেলাতে হচ্ছে আমাদের সুন্দরবন আছে। তাহলে নাই কোনটাই? নাই হচ্ছে বরিশালে। এই যে কয়েকটা অপশন আছে এর মধ্যে কোনটাই নাই? বরিশালে নাই। তাই সঠিক উত্তর হবে হচ্ছে ক, বরিশাল। বাংলাদেশের ডেল্টা পরিকল্পনার সময়সীমা কত সাল নাগাদ? বাংলাদেশ যে ডেল্টা পরিকল্পনাটা নিছে, সেই পরিকল্পনাটা কিন্তু আসলে কোনো 5 বছর, 3 বছর, 4 বছর মেয়াদি না। ডেল্টা পরিকল্পনাটা এটা নেওয়া হয়েছে টোটালি 100 বছরকে কেন্দ্র করে। 100 বছরের একটা প্ল্যান, যে এই 100 বছর পরে আমি আমার বাংলাদেশকে অমুক জায়গায় দেখতে যাই। হয়তো আমি থাকবো না, আমার পরবর্তী প্রজন্ম থাকবে, হয়তো অন্য কেউ থাকবে না, পরবর্তী প্রজন্ম থাকবে। বাট চিন্তা করে যাচ্ছে, মানে এটা থিঙ্কিংটা হচ্ছে এমন যে আমরা যদি চিন্তা করি আমাদের 100 বছর আগে ব্রিটিশরা যেটা চিন্তা করছে, আজকে তারা কিন্তু সেটা করছে। আর আমরা দেশটাকে কোন জায়গায় নিতে চাই সমষ্টিগতভাবে, সেটা চিন্তা আমরা আজকে করে যাইতে পারি। তো এটা হচ্ছে ডেল্টা প্ল্যান, এবং এই ডেল্টা প্ল্যানটা হচ্ছে শেষ হবে বা কার্যকর করার সময়সীমা হচ্ছে 2021 সাল, 2100 সাল, অর্থাৎ কি 2100 সাল পর্যন্ত। 2100 সাল মানে কি 2100 সালে যে এই প্ল্যানটা আসছে পরিকল্পনা, মানে এমন একটা প্ল্যান করছে আর কি 100 বছরের। ওকে, সো তাহলে ওইটা উত্তর গেল। এবার 4 নম্বরে বলি, বিশ্বের জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? সো এটা নিয়ে একটা কনফিউজিং প্রশ্ন, কারণ রিসেন্ট টাইমে এটা আবার ভারতের কিন্তু আসলে উঠে যাওয়ার কথা। সো ভারত উঠে যাওয়ার কথা, বাট যেহেতু আসছে এটা কিন্তু সাম্প্রতিক থেকে আসবে, এবং সাম্প্রতিক জিনিসটা আমাদেরকে একটু জানতে হবে। সো যেহেতু এখনো পর্যন্ত চীন আছে সবার উপর রয়েছে 140 কোটি নিয়ে, এজন্য চীন দিব। তাহলে বাংলাদেশের বিশ্বের সব থেকে শীর্ষ জনসংখ্যায় শীর্ষ দেশ হচ্ছে চীন। আর আয়তনের সব থেকে বড় দেশ হচ্ছে, আয়তন এতে বড় দেশ হচ্ছে রাশিয়া। সুন্দর করে মনে রাখতে হবে, আয়তনে বড় দেশ রাশিয়া, আর জনসংখ্যায় বেশি বড় দেশ কোনটা? চীন। ওকে, সো তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। এরপর চলে যায় 5 নম্বর প্রশ্নে। সার্কভুক্ত দেশের রাজধানী নয় কোনটি? তো সার্কভুক্ত যে দেশগুলো আছে সেখানে দেখি দিল্লি হচ্ছে ভাই কার রাজধানী? ভারতের রাজধানী। থিম্পু কার রাজধানী? ভুটানের রাজধানী। কাঠমান্ডু কিসের রাজধানী? নেপালের রাজধানী। বাকি থেকে গেছে কোনটা? করাচি এক সময় পাকিস্তানের রাজধানী ছিল, যখন আসছে আমাদের পাকিস্তান পূর্ব বাংলাও যখন আসছে পাকিস্তানের মধ্যে ছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান যখন ছিল, তখন আমাদের রাজধানী ছিল হচ্ছে করাচি। বাট এখন কিন্তু আর করাচি নাই, এখন হয়ে গেছে কি ইসলামাবাদ। তাই সঠিক উত্তর আসবে হচ্ছে সার্কভুক্ত দেশের রাজধানী নয় কোনটি? করাচি হচ্ছে সার্কভুক্ত দেশের রাজধানী নয়। সুন্দর করে মনে রাখতে হবে। 6 নম্বর প্রশ্নে যাই। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? জাতীয় স্মৃতিসৌধ স্বোপার্জিত স্বাধীনতা, আমাদের যে স্মৃতিসৌধটা আছে সাভারে অবস্থিত, এর স্থপতিটা কে? দেখি কে কে আছে। তানভীর কবির, হামিদুজ্জামান, রফিকুন নবী, সৈয়দ মইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে সৈয়দ মইনুল হোসেন, কারণ হামিদুজ্জামান, রফিকুন নবী, তানভীর কবির এরা আসলে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি না। তানভীর কবির আছে যে আছে মুজিবনগর সরকারের যে ভাস্কর্য আছে সেটা নির্মাণ করছিলেন। সো এই জন্য আছে সঠিক উত্তরটা আসবে তাহলে কে? সৈয়দ নজরুল ইসলাম। ওকে, সুন্দর করে মনে রাখতে হবে। সো পরের প্রশ্নে চলে যায়, আমরা দেখি কি ওয়েট করতেছে আমাদের জন্য। 7 নম্বর, নিচের কোন দেশের জোড়ায় নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত? এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে কানাডা ও ব্রাজিল, কানাডা ও আমেরিকা। এরপর কি আছে? যুক্তরাষ্ট্র ও মেক্সিকো, যুক্তরাজ্য ও কানাডা। তো নায়াগ্রা জলপ্রপাত এটা সাধারণত হচ্ছে বেসিক্যালি দেখাই যাচ্ছে যে এখানে দুইটা কনফিউশন আসতে পারে আপনাদের। একটা হচ্ছে আমেরিকা আর কানাডা, দুইটা কিন্তু একই জিনিস।
অ্যাকচুয়ালি এটা সঠিক উত্তর আছে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। ওকে, কে ভাষা শহীদ নয়? তো ভাষা শহীদ গুলোর মধ্যে আমরা জানি যে কে কে আছে এখানে দেখি, রফিকুদ্দিন আহমেদ মানে রফিক, আবুল বরকত, আব্দুল জব্বার, এরা সবাই কিন্তু ভাষা সৈনিক। ভাষা সৈনিক নাই কে? নূর হোসেন। নূর হোসেন তিনি কিন্তু ভাষা সৈনিক না, তিনি আছে ইরশাদ বিরোধী আন্দোলনের সময় যে স্বৈরাচার নিপাত যাক, বাংলাদেশ স্বাধীন হক, এইসব কিন্তু এগিয়ে নিয়ে গেছিলেন। সো স্বৈরাচার নিপাত যাক, বাংলাদেশ স্বাধীন হক, এটাকে নূর হোসেন ইরশাদ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন। এবার চলে যায় কোন জেলা পদ্মা সেতুর সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়, মানে পদ্মা সেতুর সাথে সংযুক্ত নয় কোন জেলা? তো মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, পটুয়াখালী। তো পদ্মা সেতু তৈরি করতে গেলে শরীয়তপুর আর মাদারীপুর খুব কাছাকাছি, আর মুন্সিগঞ্জের সাথে তো সরান কানেকশন আছেই। নাই কার সাথে? তাইলে ঘ নাম্বার, পটুয়াখালীর সাথে কোনো কানেকশন নাই, তাই সঠিক উত্তরটা আসবে হচ্ছে পটুয়াখালী। সো তাইলে আমরা এখানে পড়ে ফেলছি, তাহলে সঠিক উত্তর আসবে কোনটা? ঘ। আর নিচের কোন জেলা আছে নায়াগ্রা? এটা সাধারণত হচ্ছে কানাডা আর আমেরিকা দিলে, যুক্তরাষ্ট্র আর কানাডা দিলে ভালো হয়, কারণ আমেরিকা শুধুমাত্র আমেরিকা হবে না, এটা কানাডা আর আছে যুক্তরাজ্য দিলেই হবে। ওকে, সো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জিআই পণ্য নয়? তো এখানে কয়েকটা পণ্য আছে, কুমিল্লার খাদি, রাজশাহীর সিল্ক, ঢাকায় মসলিন, আর আছে জামদানি। তো এইগুলার মধ্যে আসলে কোনটা জিআই পণ্য নয়? গ্লোবাল যে আছে, যে পণ্য আছে সেগুলোর মধ্যে যায় না কোনটা? ঢাকায় মসলিন অলরেডি চলে গেছে, রাজশাহী সিল্কও চলে গেছে, কুমিল্লার খাদিও চলেছে, কিন্তু এখনো পর্যন্ত জামদানি এটা যায় নাই। সো সঠিক উত্তরটা আসবে হচ্ছে ঘ, জামদানি। এরপর যাই, ইলামতি এক জাতের কি হবে? ইলামতি আম নাকি এটা কি ধান নাকি মাছ নাকি কলা? ইলামতি হচ্ছে এক ধরনের কলা, সুন্দর করে মনে রাখতে হবে। এরপর 12 নম্বরে যাই, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কারা? বীর প্রতীক বা খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা হচ্ছে 2 জন, মাত্র 2 জন আছে যারা আছে খেতাব পাইছে। কে কে আছে একটু দেখি। সর্বপ্রথম আছে ডক্টর ক্যাপ্টেন সেতারা বেগম, মনে রাখবেন ডক্টর ক্যাপ্টেন সেতারা বেগম, ইনি আছে, আর তারামন বিবি আছে। 2 জন ব্যক্তি। ডাক্তার সেতারা বেগম ইনি 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেন, আর তারামন বিবি 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। 2 নম্বর সেক্টরটা আছে ঢাকা, আর 11 নম্বর সেক্টরটা আছে ময়মনসিংহ। এই আছে 2 জনের তফাৎ, ময়মনসিংহ। এই হচ্ছে 2 জন, ঠিক আছে। তাহলে আমরা কি কি বলছি? বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা, তাহলে কি হবে? ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম আর তারামন বিবি, এই 2 জন হচ্ছে খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা। খ নাম্বারটা হবে সঠিক উত্তর। সো পরের প্রশ্নে চলে যায়। 13 নম্বর প্রশ্ন কি আছে দেখি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তো এই যে কাব্যগ্রন্থ, যে সঙ্গীতটা আনা হয়েছে, আমি বলছি যে এটা বঙ্গভঙ্গকে কেন্দ্র করে রচনা করা হয়েছিল। বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত করা হয় 10 চরণ। কয় চরণ? 10 চরণ। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান কাব্যগ্রন্থের স্বরবিতান নামক যে কাব্য কবিতা আছে সেটা থেকে নেওয়া, গীতবিতান কাব্যগ্রন্থ থেকে নেওয়া। আর মনে রাখতে হবে আমাদের জাতীয় সঙ্গীত আসলে বেসিক্যালি আসছে বাউল যে সুরে রচিত, বাউল সুরে রচিত, মনে রাখতে হবে। বাউল সুরে রচিত হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীতটা হচ্ছে বাউল সুরে রচিত, সুন্দর করে মনে রাখতে হবে। আধুনিক শিক্ষার জনক কে? সক্রেটিস, হিপোক্রেটিস, আলবার্ট আইনস্টাইন, জর্জ বার্নার্ড শ। আধুনিক শিক্ষার জনক বলা হয়েছে সক্রেটিসকে। তিনি দর্শনের জনক, তিনি হচ্ছে সেই সঙ্গে সঙ্গে শিক্ষারও জনক। সব থেকে বড় দার্শনিক বলা হয় সক্রেটিসকে। তিনি এমন শিক্ষা দিয়ে গেছেন যেটা আর বলার বাইরে। সো আধুনিক শিক্ষার জনক বলা হয় সক্রেটিসকে, এবং তাকে কিন্তু মেরে ফেলা হয়েছিল, কারণ তিনি হচ্ছে যে ধর্ম মতে বিশ্বাস করতেন বা যে ধর্ম প্রচার করতেন সেটা আসলে স্থানীয় মানুষের কাছে খুবই অকল্ট ছিল বা হ্যাজার্ডফুল ছিল। সো তারা কি করছে, যে যেহেতু তাদের ধর্মের যে সংবেদনশীলতার দিকে আঘাত করছে, তো তারা তাকে হচ্ছে বিভিন্ন অপবাদ টপবাদ দিয়ে পরে কিন্তু তাকে হত্যা করা হয়। সেটা হচ্ছে বিষপান, হেমলক বিষপান করে সক্রেটিসকে মারা হয়েছিল। ওকে, বাংলাদেশের আর্থিক বছরের সময়কাল কিভাবে হিসাব করা হয়? বাংলাদেশের যে অর্থ বাজেটটা করা হয় এটা কিভাবে করা হয়? তো একটা দেশের অর্থ বাজেটটা, আমাদের যে অর্থ বাজেটটা আছে সেটার হিসাব মূলত করা হয় একটা বছরের জুলাই থেকে জুন। একটা বছরে 1 জুলাই থেকে শুরু হবে, পরের বছরে 30 জুন যায় শেষ হবে। 30 না, 31 জুন যায় শেষ হবে। তাহলে সঠিক উত্তরটা আসবে কোনটা? খ, জুলাই থেকে জুন। সঠিক উত্তর আসবে খ, জুলাই থেকে জুন। এরপর প্রশ্নে চলে যাই। এপিজে আবুল কালাম কে ছিলেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী, ভারতের শিল্পপতি, ভারতের রাষ্ট্রপতি, পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী। তো এপিজে আবুল কালামের একটা সুন্দর উক্তি আছে, একটু বলি। স্বপ্ন সেটা না যেটা আপনি জেগে জেগে দেখবেন বা ঘুমায় ঘুমায় দেখবেন। স্বপ্ন সেটা না যেটা আপনি ঘুমায় ঘুমায় দেখবেন। স্বপ্ন হচ্ছে সেটা যেটা আপনাকে ঘুমাইতে দিবে না।
এটা হচ্ছে কি এপিজে আবুল কালাম বলে গেছেন। তো এপিজে আবুল কালাম তিনি ছিলেন হচ্ছে একজন ভারতীয় এবং তার হচ্ছে দুইটা ব্যাপার আছে, তিনি হচ্ছেন মিসাইল কালাম নামে পরিচিত। মিসাইল, ভারতের যে মিসাইল সাম্রাজ্য আছে সেটার হচ্ছে তিনি হচ্ছে প্রবর্তক ছিলেন, মিসাইল এর একটা ছিলেন হচ্ছে আবুল কালাম। তার কারণে তিনি হচ্ছেন একজন পরমাণু বিজ্ঞানী, কিন্তু সেটা কিসের, পাকিস্তানের না, কিসের, ভারতের পরমাণু বিজ্ঞানী। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি কিন্তু ভারতের 2 বারের রাষ্ট্রপতি ছিলেন। তার কারণে উত্তরটা আসবে কি গ, ভারতের রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট এপিজে আবুল কালাম ছিলেন ভারতের রাষ্ট্রপতি, সুন্দর করে মনে রাখতে হবে। কোন বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক লিপিবদ্ধ নয়, অর্থাৎ কোন বইটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লেখে নাই? অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়া চীন, 71-এর দিনগুলি, কারাগারের রোজনামচা। তো অসমাপ্ত আত্মজীবনী, এখানে তো বঙ্গবন্ধুর জেল জীবন 1955 সাল পর্যন্ত তিনি ওইখানে লিখে গেছেন। 2012 সালে এটা পাবলিশ হয়। আমার দেখা নয়া চীন, এটা পাবলিশ হয়েছিল এটা পাবলিশ হয়েছে 2020 সালে। আর কারাগারের রোজনামচা 2017 সালে। 3টা বই আছে বঙ্গবন্ধুর লেখা। এই যে 71-এর দিনগুলি, এটা আছে শহীদ জননী জাহানারা ইমামের লেখা। জাহানারা ইমাম এটা লিখছে। ওকে, এরপর 18 নম্বর প্রশ্নটা একটু দেখি, সেটা হচ্ছে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কোনটাকে? জয় বাংলা স্লোগান, এটা বাঙালি জাতির মুক্তির সনদ না। 7 মার্চের ভাষণ, এটাও না। 6 দফা আর 11 দফা, এই যে 6 দফা আছে, এই 6 দফাকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ, বা সেই সঙ্গে সঙ্গে ম্যাগান্না চুক্তিও বলা হয়ে থাকে। কারণ এই 6 দফাতে লাহোরে যখন সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন এখানে আমাদের স্বাধীনতার একটা বীজ কিন্তু এখানে বপিত হয়ে গেছিল, বা ওইখানের মাধ্যমে যে আমাদের দেশটাকে স্বাধীন করতে হবে, আমরা আর পাকিস্তানের সাথে থাকতে পারি না, এই বিষয়গুলো এখানে বলা হয়েছিল। সো এই জন্য 6 দফাকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ। ওকে, সো পরের প্রশ্নে চলে যাই, দেখি কি ওয়েট করতেছে। সো এখন দেখি 19 নাম্বার, বাংলাদেশের কতজন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন? বাংলাদেশের এখনো পর্যন্ত প্রথম জয় করছিলেন মুসা ইব্রাহিম। এই ব্যক্তিটা সর্বপ্রথম আছে পুরুষ এবং মহিলাদের মধ্যে প্রথম, আর আছে নারীদের ভিতর প্রথম আছে নিশাত মজুমদার। তো এখনো পর্যন্ত আমাদের এভারেস্ট জয় করতে পারছে, নেপালে এভারেস্ট অবস্থিত 5 জন। এভারেস্ট জয় করতে পারছে কয়জন? 5 জন, সুন্দর করে মনে রাখতে হবে। তো এরপরের প্রশ্নে চলে যাই, লেডি উইথ দ্য ল্যাম্প উপাধি কে পেয়েছেন? মানে কাকে আছে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়? যেহেতু বলছি আমরা নার্সিং পড়ছি, তো আমরা নার্সিং এর লোক, আমাদের নার্সিং সম্পর্কে জানতে হবে। সো ফ্লোরেন্স নাইটিঙ্গেল, এনাকে বলা হয় লেডি উইথ দ্য ল্যাম্প। এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন হচ্ছে মানে চোখে দেখতে পারতেন না, অন্ধ, কিন্তু তিনি কিন্তু আসলে এমন ভাবে মানুষের সেবা করতেন। ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল একটা, সেই যুদ্ধে কিন্তু তিনি প্রচুর পরিমাণে সেবা করছিলেন, যার কারণে তাকে উপাধি দেওয়া হয়েছিল লেডি উইথ দ্য ল্যাম্প। লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হয়। এরপরে যেটা আছে 21 নম্বর প্রশ্নটা একটু দেখি, সেটা হচ্ছে যে কোন সালে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃত হয়? তো স্বীকৃত হয় বলছিলাম যে স্বীকৃত হয়েছিল হচ্ছে 1999 সালের 17 নভেম্বর। আর হচ্ছে পালন করা হয় কবে? 2000 সালে সর্বপ্রথম পালন করা হয়। স্বীকৃত আর পালন দুইটা কিন্তু আলাদা। পালন করা হয়েছে 2000 সালে, স্বীকৃতি দেওয়া হয় 1999 সালে 17 নভেম্বর। সুন্দর করে মনে রাখতে হবে। ওকে, পরের প্রশ্নে চলে যাই, টেলিফোন আবিষ্কার করেন কে? টেলিফোন আবিষ্কার করেন কে? আলেকজান্ডার ফ্লেমিং, আলেকজান্ডার ডাফ, আলেকজান্ডার নিকোলাস, আলেকজান্ডার ফ্লেমিং, আলেকজান্ডার গ্রাহাম বেল। তো পেনিসিলিন আবিষ্কার করেছিলেন হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং আছে পেনিসিলিন, যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, এটা আবিষ্কার করেছেন কে? আলেকজান্ডার ফ্লেমিং। আর আলেকজান্ডার গ্রাহাম বেল, এই ব্যক্তিটা হচ্ছে টেলিফোন অর্থাৎ হচ্ছে তারের মাধ্যমে যে ফোনটা আছে টেলিফোন, সেটার আবিষ্কর্তা হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল। সুন্দর করে মনে রাখতে হবে। তাহলে সঠিক উত্তরটা আসবে কোনটা ভাইয়া? ঘ নাম্বারটা হবে হচ্ছে সঠিক উত্তর। ওকে, সো পরের প্রশ্নে চলে যায়, দেখি আমাদের কি করতেছে। এখন আমরা যেটা পড়বো, আমাদের 2021-22 সেশনটা শেষ, এখন আমরা 2020 এবং 2021 এই শিক্ষাবর্ষে কি কি প্রশ্ন আছে সেটা আমরা এখন একটু দেখব। তো প্রথম যে প্রশ্নটা আসছে, বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি? বাংলাদেশের বর্তমানে সিটি কর্পোরেশন আছে 12টি। সর্বশেষ সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিংহ। এই সিটি কর্পোরেশনটা হচ্ছে কি সর্বশেষ। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন। এটা যদি চেঞ্জ হয়ে যায় আপনারা সুন্দর করে জেনে যাবেন।
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট কে? জো বাইডেন। হু এর সদর দপ্তর কি? আমরা বলছিলাম ডাব্লিউ এবং লাস্টে যদি ও থাকে সেইগুলা সদর দপ্তর হয়ে আসছে জেনেভাতে। টাকা পয়সা যদি থাকে সেটার সদর দপ্তরে আমেরিকার নিউ ইয়র্কে। ইউএন যেগুলো আছে সবগুলো আছে আমেরিকার নিউ ইয়র্কে। খাদ্য, খাদ্য যদি বলা হয়, খাদ্য হইলে ফাও, এফ এ ও ফাও, এর সদর দপ্তর হচ্ছে রোমে। তো যেহেতু আমার আছে হু বলছে, হু যেহেতু প্রথমে ডাব্লিউ আছে আর লাস্টে কি আছে? ও আছে, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে জেনেভাতে। জেনেভাকে বলা হয় সম্মেলনের নগরী। জেনেভাকে কি বলা হয়? সম্মেলনের নগরী। সুন্দর করে মনে রাখতে হবে। ওকে, সো পরের প্রশ্নে চলে যায়, কি ওয়েট করতেছে। এখন আমরা 4 নম্বরটা পড়ি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন, অর্থাৎ বাংলাদেশে ফিরে আসছিলেন? পাকিস্তান থেকে তিনি মুক্তি লাভ করছিলেন 8 জানুয়ারি 1972 সালে। তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন, এই সময় মুক্তি লাভ করেন। কিন্তু বাংলাদেশে তিনি আসছিলেন হচ্ছে 10 জানুয়ারি, কারণ সেখান থেকে মুক্তি পেয়ে তিনি গেছিলেন হচ্ছে ইউকে থেকে তিনি ভারত হয়ে তারপরে বাংলাদেশে আসেন। তো 10 জানুয়ারি যেহেতু বাংলাদেশে আসছিলেন, এই জন্য 10 জানুয়ারিকে বলা হয় স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তাহলে সঠিক উত্তর আসবে কোনটা? ক, 10 জানুয়ারি। ওকে, এরপর যাই 5 নম্বরে। কোন সালে ঐতিহাসিক 6 দফা কর্মসূচি ঘোষিত হয়? ঐতিহাসিক 6 দফা কর্মসূচিটা ঘোষিত হয়েছিল 1966 সালে। সুন্দর করে মনে রাখতে হবে, 1966 সালে লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচি ঘোষণা করেন। এরপর সেই 6 নম্বর প্রশ্নটা আমরা একটু পড়বো, সেটা হচ্ছে বাংলাদেশের নিচের কোন আঞ্চলিক জোটের সদস্য নয়? সার্ক, আসিয়ান, বিমস্টেক, কমনওয়েলথ। সার্ক মানে হচ্ছে দক্ষিণ এশীয় দেশগুলা। তো সার্কের তো সদর দপ্তর মোটামুটি অনেকগুলা জানি আমরা, যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে 8টা, সেইগুলো হচ্ছে সার্কের, আমরা সবাই মোটামুটি জানি। বিমস্টেক এটারও সদর দপ্তর বাংলাদেশে আছে, সো আমরা এটা জানি যে এটার সাথে বাংলাদেশ সম্পৃক্ত। কমনওয়েলথ মানে যেসব দেশগুলো হচ্ছে একসময় ইংল্যান্ডের অধীনে ছিল, সেই দেশগুলার যে সংগঠন সেটাকে বলা আছে কমনওয়েলথ। সো এইগুলা সংগঠনের সাথে বাংলাদেশ যুক্ত আছে। বাংলাদেশ যুক্ত নাই কোনটার সাথে? আসিয়ানের সাথে। আসিয়ানটা হচ্ছে মায়ানমার ওই অঞ্চলের সমন্বয়ে গঠিত।